এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভাইয়ের বউ মিনজ ভাবি, ইয়ান দেবর হলো, আমিও কিন্তু দেবর হচ্ছি। ভাবির সাথে মজা করাই যায়। আমার আবার ভাবি ভাই কিছুই নেই, বনে ঠেসে ঠুসে রয়েছে সব। ওর কথায় নিতু হাসি দিল মুখ টিপে, মাথা নাড়িয়ে সায় জানালো ওর কথাই। তোমাদের দেখছি আজকে সকালে, তবে আমি ইয়ান বা তোমাদের খেয়াল করিনি, তাই চিনতে পারিনি। নো প্রবলেম, কোন হোটেলে বলো, আমি বুকিং করে দিচ্ছি। আর এখন সবাই সি বিচে যাওয়া যাক, বেশ ভালো লাগবে। তৌহিদ জয়েন্ট হয়েছিল মাস্টার পড়ুয়া একটা ফ্রেন্ডস গ্রুপের সাথে। এখন তাদের থেকে বিদায় নিয়ে নিল। একটা রেস্টুরেন্টে ওরা রাতের ডিনার করতে এসেছিল। খাওয়া শেষে সবাই দাঁড়িয়েছিল। কিছু মিনিটের জন্য তখনই তৌহিদ তাসিন আসলো। রাতে রিকশায় করে ঘোরার ইচ্ছাটা পূরণ হয় ওদের। প্ল্যানটা সাকসেসফুল হলেও ইয়ান ছিল না তাদের সাথে। এসবের ভেতরে নেই। তৌহিদের সাথে কোথাও একটা গেছে। রিকশায় ঘোরা শেষে ওরা একবার বিচে আসলো, তখনই দেখা মিলল ইয়ানের সাথে। অর্থাৎ সে এখানে এসেছে। কাল ওরা অন্য একটা হোটেলে উঠবে রাতে। ইয়ান নিজের লুক দিয়ে বুকিং করে নিয়েছে। বিচে কিছুটা সময় কাটিয়ে হোটেলে ফিরে আসলো সবাই। সমুদ্রের পাড়ে শীতল হাওয়ায় মন প্রাণ সব যেন ঠান্ডা হয়েছিল। হোটেলে আসতেই ক্লান্তি সবাইকে জেকে বসলো। সবাই যেন নেশা করে টলতে টলতে যে যার রুমে গেল। কোনো রকমে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো। তৌহিদ এই হোটেলে নেই। কালকে ওর যে হোটেলে উঠলো সেই হোটেলেই তৌহিদও উঠবে, এমনটাই কথা হয়েছে। অবশ্য বাকি দিনগুলো তাদের সাথে জয়েন্ট করবে সে। পরের দিন সকালে উঠতেই সবারই সমস্যা হলো। তিতলি পরীকে অনেক কষ্টে উঠিয়ে ফ্রেশ হতে পাঠিয়েছে, এখনো আসার নাম নেই। তখনই ফোন বেজে উঠলো ওর। ব্যাড সাইড টেবিলে রাখা ফোনটার দিকে তাকালো, এগিয়ে গিয়ে হাতে তুলে নিল। বাড়ি থেকে ফোন এসেছে। এত সকালে আসাটা স্বাভাবিক, গ্রামের মানুষ ভোর সকালে ভালো বোঝে। ফোন রিসিভ করে কথা বলতে লাগলো নিজের মায়ের সাথে। কথা বলতে বলতে ওয়াশরুমের দরজায় টোকা দিল তিতলি। বেরো তাড়াতাড়ি, ঘুমিয়ে পড়েছিস? আমি 5 মিনিটে আসছি শাইমির রুম থেকে, ওটা উঠেছে নাকি কে জানে। নিঃসন্দেহে তিতলি একটি লক্ষ্মী মেয়ে, সবার প্রতি যত্নশীল। রুম থেকে বেরিয়ে এসে বাহির থেকে দরজা লক করলো তিতলি। শাইমিদের রুমের সামনে যেয়ে দরজায় নক করতে লাগলো। দীর্ঘ 5-6 মিনিট ধরে নক করার পর নিশি বিরক্ত হয়ে দরজা খুললো। কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বলল, কি সমস্যা কি? এত সকালে কেন ডাকছো? যাও নিজের রুমে যাও। নিশির কথার বিপরীতে তিতলি নরম কণ্ঠে বলল, শাইমি কি উঠেছে? জানি না, পারলে দেখে নিও। প্রচণ্ড বাজে ব্যবহার। সকাল সকাল ঘুম থেকে উঠেছে তাই। তিতলি মিষ্টি হাসলো, কিছু না বলে ভেতরে চলে আসলো। শাইমিকে বিছানায় শুয়ে থাকতে দেখলো কম্পিউটার গায়ে জড়িয়ে। তিতলি ওকে টেনে উঠে দিল। নিশি কপালে আঙুল চেপে সোফায় যেয়ে বসেছে। তিতলির এবার ওর দিকে তাকিয়ে সব সময়ের মতো নরম কণ্ঠে বলল। তিতলি আবার ফিরে আসে পাশাপাশি রুম ওদের। নিজের রুমের দরজার সামনে দাঁড়াতেই কেউ একজনের ডাক কানে আসে। তাকে ডাকছে নাকি বুঝতে পারে না। এড়িয়ে যেয়ে দরজার নব ঘোরাতেই নিজের নাম শুনে থেমে যায়। আস্তে করে ঘাড় ঘুরিয়ে তাকায়। একটু ইতস্তত বোধ করে তৌহিদের দিকে ঘুরে দাঁড়ায়, নিচু আওয়াজ বলে, আমাকে ডেকেছেন? তিতলি হালকা করে মাথা নাড়িয়ে ইশারায় জানায়। তৌহিদ ওর দিকে এগিয়ে আসে, একদম সামনে এসে দাঁড়ায়। জি জি, ভালো আছি, আপনি? ভালোই। ইয়ানের রুম কোনটাই জানো? সকালে নাস্তা করতে যাবে না তোমরা? তিতলির দৃষ্টি নিচের দিকে, সে দৃষ্টি নিচে রেখে কথা বলছে। তখনই রুমের দরজা খুলে হায় ছাড়তে থাকা পরীর দেখা মিলে। তিতলি দি, কোন জামা পরবো দেখে দাও। আমার ঘুম আসছে, ঘুমিয়ে পড়বো কিন্তু। কি পরী খেয়াল করেনি তৌহিদকে। তৌহিদ একবার পরীর দিকে তাকিয়ে আবার তিতলির দিকে তাকালো। পরি, তুই যা, আমি আসছি 1 মিনিট। আর ইয়ান ভাইয়ার রুম নাম্বার 409, একটু। নো প্রবলেম, আমি খুঁজে নেব, তুমি যেতে পারো। তিতলিকে আশ্বস্ত করে বলল তৌহিদ। তিতলি আবারও মাথা নেড়ে সায় দিল। ইতস্তত ভাব নিয়ে রুমে চলে আসলো। তৌহিদ সামনের দিকে পা বাড়িয়ে মুচকি হাসলো। তার হাসির অর্থ তার চতুর মস্তিষ্ক ভালো জানে। কক্সবাজার আসার দ্বিতীয় দিনে ওরা ঘুরতে গেল ইনানি সমুদ্র সৈকতে। সেখানে সারাদিন কাটিয়ে তারা নতুন হোটেলে উঠেছে।
তৃতীয় দিন আসলো হিমছড়ি। হিমছড়ি অন্যতম পর্যটন কেন্দ্র। একপাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে, যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য অনেক সময়ই ঝর্ণায় পানি থাকে না বা শুষ্ক থাকে, তবু প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের অনন্য এক আকর্ষণ। সবুজে ঘেরা পাহাড়ে দাঁড়িয়ে আছে ওরা। স্বামী শান এর আগে এসেছে এখানে, সব তাদের দেখা, তারপরও যেন নতুন করে দেখতে কারোর আপত্তি নেই। প্রকৃতির বুকে মিশে যেতে শতবারও আসা যায়। বাকি সবার কাছে চেনা পরিচিত হলেও পরি আর তিতলির কাছে সবটাই নতুন। দুজনের চোখেই মুগ্ধতার সাগর, যার বিশ্লেষণ করা বড্ড দায়। লাসময়ী এই সৌন্দর্য দেখতে তিতলি এতটাই ব্যস্ত ছিল যে নিজের অবস্থান ঠাউর করে উঠতে পারেনি। পাহাড়ের সাবধানের সহিত উঠেছে, কিন্তু এত সৌন্দর্যের মাঝে ওর মন কিছুটা অসাবধান হয়ে পড়ল। তার ফলশ্রুতিতে পা পিছলে যাওয়ায় সরু খাত বিশিষ্ট থাকায় পড়ে যেতে নেয়। রুহু কেঁপে ওঠে ওর, চিৎকারও দিতে পারে না হঠাৎ ভয়। কিন্তু একজনের প্রগাঢ় দৃষ্টি মিলে তার দিকেই তাকিয়েছিল। এমন সৌন্দর্য তো কত দেখে এসেছে সে। এবার না হয় এই সৌন্দর্য বিলিয়ে দেওয়া শান্ত প্রকৃতির মিষ্টি মেয়েটাকে দেখা যাক। তিতলির দিকে খেয়াল থাকায় তৌহিদের বুঝতে অসুবিধা হলো না ওর পড়ে যেতে পারে। এগিয়ে যেতে যেতে সাবধানে বাণী ছুটবে, তার আগেই ওর পা পিছলে যায়। হতভম্ব হয়ে তাকিয়ে আছে সবাই। কাল থেকে এই দুই বোনের উপর পাড়া যাচ্ছে। এখানে তো বেখেয়ালি হওয়ার কথাই ছিল পরীর, সেখানে হলো তিতলি। পরি বেখেয়ালি হবে কি করে? কারো বিচক্ষণে চোখ জোড়া সাবধানে পরীকে আগলে রাখছিল। ভয়ে তিতলির বুক ধুকপুক করছে। যখন বুঝলো পড়েনি, তখন আস্তে করে চোখ মেলে তাকালো। হয়তো পড়লে একেবারে খাদে যেত না, কিন্তু অবস্থাও ভালো থাকতো না। চোখ খুলতে তিতলি বাকি সবার মতো হতভম্ব হলো। একবার ডান দিকে আর একবার বাম দিকে চাইলো। দুটো পুরুষের মুখের আদল। একজনকে শ্যাম পুরুষ বললে ভুল হবে না, অন্যজন তিতলির কল্পনায় ভেবে রাখা সংসার এক সেকেন্ডে ভেঙে দেওয়া পুরুষ। তিতলিকে বাঁচিয়েছে তৌহিদ, তবে ওর বাম হাতের বাহু ধরে আছে রায়েদ। রায়েদই কেন বেঁচে গিয়ে সর্বপ্রথম এই প্রশ্নটাই আসলো মনে ওর। রায়েদ অপ্রস্তুত হলো, হাত ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। তৌহিদ সাবধানে তিতলিকে সোজা করে দাঁড় করে দিল। আর ইউ ওকে? তুই পড়তে গেলি কি করে? এখনই যেতে হবে? চিতা শেষে জড়িয়ে ধরলো তিতলিকে। তিতলি নিজেকে স্বাভাবিক করে ভাইকে আশ্বস্ত করে বলল, আমি ঠিক আছি ভাইয়া, চিন্তা করো না। তিতাসের বুক কাঁপে। আদরের বোন এখনই কি হতো? নিতু এগিয়ে এসে পাশে দাঁড়ায়। চিন্তিত মুখে 7 দিনের ট্যুর শেষ করে আজ ওরা আবারও ফিরছে নিজ ঠিকানায়। আবারও যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এর মাঝে কি কারোর জীবনে পরিবর্তন ঘটবে? ইয়ান, পরি বা তিতলির? ইনানির সমুদ্র সৈকত, হিমছড়ি, রামু বৌদ্ধবিহার, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আর সেন্ট মার্টিনে ঘোরা শেষ করে ফিরে আসলো। অনেকদিন পর বাড়ির সবার সাথে দেখা হবে। মাকে খুব মিস করেছে পরি। মায়ের অনুপস্থিতিতে তিতলি তার মা হয়ে উঠে যেন। তাই তো থাকতে পারে এভাবে, বাড়ি যাওয়া খুশি, অন্যদিকে এতদিন সবাই মিলে কত মজা করাটা মিস করবে পরি। স্বামীকে জুড়ে শেষ হবে বলছে সে। স্বামী এসেছে তাদের কেবিনে, ডাবল সিট হলেও ওভাবেই তারা শুয়ে আছে ঠেসে ঠুসে। স্বামী পরির কথা শুনছে এবং নিজেও আফসোস করে বলছে, সত্যি রে পরি, মাঝে মধ্যে এমন ট্যুর দিতে হবে। কিন্তু ইহান ভাইয়া কি আর আদৌ নিয়ে আসবে? দেখলি কত সুন্দর করে সব ব্যবস্থা করে দিয়েছে। তিতলি নীরব শ্রোতা হয়ে ওদের কথা শুনছে। তৌহিদও তাদের সাথে যাচ্ছে। পরি হয়তো সেই সব ঘটনায় অনেকটাই পিছে ফেলে স্বাভাবিক হয়েছে। পিচঢালা শহরের রাস্তা থেকে ছুটতে ছুটতে গ্রামের দিকে আসছে একটা মেয়ে। বয়স আনুমানিক 13 কি 14 বছর হবে। গ্রামের রাস্তারও এখন পরিবর্তন ঘটেছে, রূপ নিয়েছে পিচঢালা প্রান্তরে। এই নামে পরিচিত এই রাস্তা। দৌড়াতে দৌড়াতে 4 রাস্তার মোড়ে এসে ডান দিকে মোড় নিল। পিচঢালা রাস্তার থেকে সরু রাস্তার ধুলোবালি যুক্ত। সূর্যের পুরা তাপ আর পায়ের তালুর গরম হাওয়া মাটিও মেয়েটাকে থামাতে পারল না। দৌড়ে এসে থামলো পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকা বড় আম গাছটার নিচে। গরমের সারা মুখ ঘেমে একাকার অবস্থা। হাত দিয়ে মুখ মুছে হাঁপাতে লাগলো। কৃষকদের রাখা বড় কলসের থেকে পানি ঢেলে খেয়ে উঠে দাঁড়ালো তাড়াতাড়ি। কারোর পিছনে যে দাঁড়িয়ে ডাকলো, পরি আপা। হয়েছে?
পরি কাঠখুট্টা কণ্ঠে বলে উঠল। বিন্দুমাত্র রস খুঁজে পাওয়া গেল না তার কথায়। নবাবের ছোট সাওয়াল রে শহরের দিকে যাইতে দেখছে আশিক ভাই, মোটর বাইক কিনতে গেছে। আমারে খবর পাঠাইলে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরবো। টানা টানা বড় মায়াবী আঁখি দুটো তুলল পরি। দেখা মিলল মায়াবী আঁখি দুটোতে কাজলের প্রলেপ পড়েছে গাঢ় করে। এত যেন চোখ দুটো সৌন্দর্য দ্বিগুণ বেড়েছে। মালার কথায় পরির হাতও থেমে যায়। এক হাতে দাও, অন্য হাতে আখ। শীতের সময় আসছে ঘনিয়ে। দিনে সূর্যের তাপ প্রখর থাকলেও শেষ রাতে বেশ ভালোই ঠান্ডা পড়ে। গ্রামের মানুষের এতে স্বস্তির শেষ নেই। আখ লাগানোর সময় এটা হলেও আখ খাওয়ার উপযোগী হয়নি। তবে পরীর হাতের আখটা বেশ ভালোই মোটা, কিন্তু খাওয়ার উপযোগী না। পাশে রাখা বাকিগুলো অনেক বেশি চিকন। সেগুলো দাও দিয়ে ছাল ছুলে রেখেছে, যেন কোনো চিকন বাঁশের লাঠি। পরী হাতের থেকে দাও আর ছাল তোলা আখটা রেখে উঠে দাঁড়ালো। দুই হাতে তালি মেরে হাত পরিষ্কার করলো। নিচু হয়ে ঘাগরা ঝাড়ি দিয়ে ধুলো পরিষ্কার করলো। নিচু হওয়ার দরুন কোমরের নিচ পর্যন্ত পড়া চুলের বেনুনিটা হেলের সামনে চলে আসলো। তার নিতম্ব ছড়ানো একরাশ ঘন চুলের লম্বা বেনুনিটা হাত দিয়ে ধরে পেছনে ছুড়ে দিল, সাথে নিজেও মালার দিকে ঘুরলো। ছুড়ে মারার দরুন পেঁচানো বেনুনি কোমরের দুপাশে দুলতে লাগলো। কপাল সহ গালের দুপাশে ছোট চুলগুলো লেপ্টে আছে। ঘরমাক্ত মায়াবী মুখটায় পুরোপুরি রসকসহীন মনে হলো। কখন ফিরব সেই খবর দেখোস কি? হ পরি আপা, এখনই যাইতে হইব। পরে ঘাড় ঘুরে বাকিদের দিকে তাকালো, আর তাকানোর দৃষ্টি বুঝতে কারোর দেরি হলো না। সবাই আলসেমি ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ালো। সবার মুখে ফুটে উঠল পৈশাসিক হাসি। যাক, আগগুলো ছাল আজই তুললো। এদিকে শিকার আজই হাতে ধরা দিল। হাতের ব্যায়ামটা হয়ে যাবে আজ। নবাবের ছোট ছেলে আর তার দলবল গান গাইতে গাইতে বাইক আঁকাবাঁকা করে চালাতে চালাতে ফিরছিল শহর থেকে। মোট 3টা মোটর বাইকে মোট 6 জন আসে। পাশ দিয়ে একটা অটোরিকশায় যেতে একটা ছেলে হাত বাড়িয়ে ডাকে, কি গো আমার ময়নার মা, রাগ কইরা বাপের বাড়ি চলে যাইতেছ? আমারে সঙ্গ দিবা কেডা? আমি তো শুকাইয়া যাইব তোমার সঙ্গের অভাবে। সবাই উচ্চস্বরে হেসে উঠল। অটোতে বৃদ্ধ এক মহিলা ছিল। উচ্চস্বরে গালিয়ে দিয়ে বলতে লাগলো, অজাত কুজাত এদের লাগা পথে মায়াগো লইয়া বাড়ানোই যায় না, এক একটা কুলাঙ্গারের পথ সাইরা দেয়। সেসব কথায় কি ওরা 6 জন কান দিয়েছে? তারা আগের মতো গান গাইতে গাইতে যেতে থাকে। দুপাশে বাগানের মাঝে রাস্তার এক কোণায় একটা অর্ধ সম্পূর্ণ হওয়া বিল্ডিং। তবে বিল্ডিংটার চারপাশে দেওয়াল গাঁথা হয়ে গেছে। ওরা গান গাইতে গাইতে যাচ্ছিল, তারই মাঝে দেখতে পেল খুব সুন্দর করে রাস্তার মাঝে হেঁটে আসছে একটি মেয়ে। জিহাদ চোখ ডলিয়ে তাকিয়ে উচ্চস্বরে বলল, আরে খালেদ, থামা থামা আমার পাখি। জিহাদের উচ্চস্বরে খালেদ অনেক কষ্টে পরীর থেকে কয়েক হাত সামনে যেয়ে বাইক থামায়। জিহাদ রেগে ওর মাথায় কষে একটা থাপ্পড় মারলো। তোরে না থামতে কইছিলাম? একটু হইলেই তো আমার পাখির গায়ে লাইগা যেত। জ্যান্ত পুঁতে রাখতাম তোরে শালা। ভাই আমার কি দোষ? থামাতে তো সময় লাগে, যে আপনি থামাতে কইছেন। জিহাদ ফুঁসে উঠে বলে, তোরে পরে দেখতেছি। বাইকের পেছন থেকে নেমে যায় জিহাদ। পরি পেছনে 2 হাত বেঁধে দাঁড়িয়ে আছে মিষ্টি হেসে। নীল ঘাগরার পারে গোল্ডেন সুতার চওড়া বর্ডার, ব্লাউজও গোল্ডেন কালারের। জিহাদ পা বাড়ায়, পরিও হেলে দুলে হেঁটে আসতে থাকে। মুখের হাসিটা চওড়া হয়। জিহাদ এতেই মোমের মতো গলে যায়। মাথায় একবার আসতে চায় যে মেয়ে তাকে খুন করতে পারলে বাঁচে। সুযোগের অপেক্ষায় থাকে। এই পর্যন্ত 20টা চড় থাপ্পড় দিয়েছে। সে আজ মিষ্টি হেসে এগিয়ে আসছে। বাকিরা সবাই নেমে দাঁড়ায়, একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। একজন ফিসফিস করে বলে, আজকে ভাই এর খবর আছে, দেখে নিস। এই মেয়ে হাসতেছে, মানে ভাইয়ের 12টা বাজাতে আইছে। বাকিরা সায় দিল, কিন্তু এগিয়ে জিহাদকে আটকানোর সাহস পেল না। পিছে না তাদের উপর আবার চড়াও হয়। আমার টুনটুনি পাখি, তুমি এইখানে কেন? পরি দাঁড়িয়ে দুলতে থাকে দুপাশে। মেকি হেসে বলে, টুনটুনির বাপ, তুমি এইখানে কি করো? হ্যাঁ, ব্যাস এইটুকু কথায় জিহাদকে আর পাইকে এখনই নাচা শুরু করে দেয়। নিজের ইচ্ছাকে সংবরণ করে হেসে বলে, তুমি আমার সাথে এত সুন্দর করে কথা বলতেছো, আমার তো বিশ্বাস হয় না। আপনি আমার বিশ্বাস করেন না? এর কণ্ঠে মেকি অভিমান ঝরে পড়ল। মুখ ফুলালো। জিহাদ তড়িঘড়ি করে বলল,
এ বাবা, না তোমারে কি আমি অবিশ্বাস করতে পারি? সেই দিন না আমি আপনারে ওই দেহরক্ষীদের হাত থেকে বাঁচাইলাম, আমার পরিবারের থেকে বাঁচায় রাখতেছি, আপনি কিছুই বোঝেন না? ও মা, সরি টুনটুনি পাখি, আমি আর এমন কথা কখনো কমু না। পরি আবারও মেকি হাসি দিয়ে বাইকের দিকে ইশারা করে বলে, বাইক কিনছেন নাকি? নতুন বাইক কোনটা যেন আপনার? জিহাদ আরো গলে গেল, হাত দিয়ে দেখে দিল তার বাইকটা কোনটা। চলেন যাই, বাইকের কাছে একটু ছুঁয়ে দিবনি। নদীকে দুলতে দুলতে বলল পরি। জিহাদ হেসে এগিয়ে গেল বাইকের কাছে আর বলতে লাগলো, চলো টুনটুনি, তোমারে লইয়া টক্কর দিয়ে আসি, তোমার বাপটারেও পাইবে না। হঠাৎ কিছু ভাঙার শব্দে কথা থেমে গেল জিহাদের। বাকি সবাই হা করে তাকিয়ে আছে। জিহাদ আস্তে করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই তার চোখ বেরিয়ে আসার উপক্রম। মাত্র পুরনো বাইক ফেলে 3 লক্ষ টাকার শখের ইয়ামাহা বাইক কিনে নিয়ে আসলো। বাইকের সামনের দিকের অবস্থা দেখে জিহাদের বুকে যেন ব্যথা উঠল। আস্তে করে পেছন ফিরে তাকাতেই ওর চোখ এবার বেরিয়ে আসলো কোটর থেকে। কোমরে এক হাত রেখে অন্য হাতে একটা রড ঘোরাচ্ছে পরি। মুখে তার পৈশাচিক হাসি, কিশোরী অবুঝ ভাবটার ছিটে ফোটাও এখন মুখে নেই। জিহাদের কি করা উচিত বুঝলো না, পরির দিকে চেয়ে রইল শুধু। একটু পর দাঁত খিচে যেই না গালি দিতে যাবে, তার আগে পরি 2 হাতে রড ধরে আরো একবারে বসালো বাইকের উপর। এই পরি, কি করছিস? তোরে কিন্তু আমি ছাড়ম না কইতাছি। জিহাদ আঙ্গুল উঠিয়ে বলে। পরি আগের স্টাইলে দাঁড়িয়ে বাঁকা হেসে বলে, আজ তোরে জমের দুয়ারের আশপাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, চল। মেয়ে দেখলে গাঁর ভেতর চুলকায় না, পরির সামনে পড়েছিস তো মরেছিস। চুলের লম্বা বেনিটা হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে বাড়িতে প্রবেশ করলো পরি। অন্দরমহলে দুপা ফেলতেই সামনে এসে দাঁড়ালো রিতা, তার কোমরে 2 হাত। তীক্ষ্ণ তার দৃষ্টি। কাকে মেরে এসেছিস? রিতার তীক্ষ্ণ দৃষ্টির তীক্ষ্ণ প্রশ্ন পরে যেন শুনেইনি প্রশ্নটা, ভাবলে ভাবে দাঁড়িয়ে রইল। রিতা দৃষ্টি আরো তীক্ষ্ণ হলো, দাঁতে দাঁত চেপে বলল, কারে মারছিস তুই পরি? খবর কিন্তু আমি পেয়ে গেছি, তোর বাবার কাছেও খবর চলে যাবে। জানোই তো, প্রশ্ন করো কেন অযথা? রিতার পাশ কাটিয়ে ভেতরে চলে আসলো। ডাইনিং টেবিলের পাশে বারান্দায় কলসিতে পানি ছিল, সেখানে বসে পানি ঢেলে খেয়ে নেয়। ওদিকে রিতা তীক্ষ্ণ দৃষ্টি ওর উপর রেখে রেওয়াজ খানকে ডাকলো। বাবা, আপনার নাতি ফিরেছে, শোনেন কারে মেরে আইলো সে। সাইফুল আমারে এসে কইছে আপনি আপনার নাতিরে ধরেন। রেওয়াজ খান নিজের বৈঠকখানায় ছিলেন। রিতার ডাকে সে তাকালো ওইদিকে। গ্রামের কিছু মানুষ এসেছিল, উচ্চপদস্থ ব্যক্তিরা। তারা সচরাচর গ্রামে থাকেন না, এসেছেন তাই কিছু প্রয়োজন রেওয়াজ খানের সাথে আলাপ সেরে নিলেন। ওনারা যাওয়ার পরও রেওয়াজ খান বৈঠক ঘরে বসে কিছু ভাবছিলেন। এর মাঝেই রিতার ডাক। তিনি তাড়াহুড়ো না করে আস্তে ধীরে উঠে আসলেন। দিদিভাই কই তুমি? বৈঠকখানা থেকে বেরিয়ে আসতে আসতে ডাকলেন তিনি। পরি ততক্ষণে পানি খেয়ে উঠে দাঁড়িয়েছে, সোফায় এসে বসলো। বলো দাদু। রেওয়াজ খান কাঠের সিঙ্গেল সোফাটায় বসলেন। তার অন্য পাশে আড়াআড়ি 3 সেটের সোফায় বসেছে পরি। এত বেলা করে ফিরলে কেন? তোমার জন্য তো তোমার দাদি অপেক্ষা করে, জানো না? তিনি তোমার সাথে খেতে চান। খুব শান্তভাবে বসে আছে পরি। রেওয়াজ খানের কথায় একটু হাসলো। সরি দাদু। দাদি কোথায়? ইচ্ছে করে দেরি করিনি, প্রতিদিনই তো আসি, আজ একটা কাজের জন্য দেরি হলো। বাড়ির পিছনের দিকে হয়তো বসে আছে, তুমি তাকে নিয়ে এসে তারপর হাত মুখ ধুয়ে খেতে বসো। তুমি খাবে না? আমি খেয়ে নিয়েছি। কাউকে মেরেছো দিদিভাই? সাইফুল বলে তোমার মায়ের কাছে বলেছে। রেওয়াজ খান তখনও পরির দিকে চেয়ে উত্তরের আশায়। পরি গম্ভীর মুখে বসে রইল, তবে নরম কণ্ঠে বলল, নবাব চাচার ছোট ছেলেরে। কেন? সে আমারে বেশ উত্তপ্ত করে দাদু। ওর সাথে যারা থাকে ওরাও। আমি ছিলাম না, একদিন রাইতার সাথে ওদের দেখা হয়। রাইতার ছোট বোনও ছিল ওর সাথে। সেদিন ওকে বাজে কথা বলে। সেসব গ্রামের কিছু কৃষক দেখে রাইতাদের এগিয়ে দিয়ে আসে বাড়ির পথে, কিন্তু ওর বাবার কানেও সে খবর পৌঁছে দেয়। চাচা এখন আবার রাইতার বিয়ের জন্য তাড়াহুড়ো করছিল। তাই তুই মেরে আসবি? তোর যাওয়া লাগে? তোর বাপ চাচা নাই তোদের বলতি? মা, সব কাজ কেন বাবাদের বিয়ে করাবো? ওদের মেয়েদের হাতেই মার খাওয়া বড় শিক্ষা। শ্বশুরের সামনে রাগ না ঝেড়ে শান্তভাবে কথাগুলো বললেন। পরীর কথা শুনে তিনি একবার শ্বশুরের দিকে তাকালেন, তো আবার পরীর মুখপানে চাইলেন।
বাবা আপনি বলেন, আমি ইয়ানের কাছে ফোন দিই, ওর জানা দরকার সব, তারপর দেখবনি। পরীর দৃষ্টি শুরু হয়, তবে সেই দৃষ্টিতে মায়ের দিকে তাকায় না। রাগ হয় এই ইয়ান। কে ইয়ান? কথায় কথায় ইয়ানের ভয় দেখায়। সে ভয় পায় ইয়ানকে? পরী আশেপাশে চোখ বুলিয়ে কিছু খুঁজলো। কাঙ্ক্ষিত জিনিস চোখে পড়তেই উঠে গিয়ে অন্য সোফা থেকে একটা বাটন ফোন হাতে তুলে নিল। দক্ষতার সাথে বাটন ফোন চেপে কাঙ্ক্ষিত নাম্বার, না কাঙ্ক্ষিত পরীর কাছে না, ওর মায়ের কাছে কল করলো। ইয়ান নামে সেভ করা নাম্বারে ডায়াল করলো। রিং হতে লাগলো। পরী এগিয়ে গিয়ে রিতার হাতে ফোনটা গুঁজে দিল। নাও, ফোন আমিই করে দিলাম তোমাকে, কষ্ট করে করতে হবে না। না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুমি বলো। কিছু কিছু ঘটনার বিবরণ বাদ গেলে আমি নিজ দায়িত্ব মনে করিয়ে দিব। সব কিছু বলবে, হ্যাঁ, কিছু যেন বাদ না যায়। হাত নাড়িয়ে নাড়িয়ে কথাগুলো বলল। অতঃপর নাক ফুলে বলল, তোমার ইয়ানকে আমি ভয় পাই? কে সে? সারাদিন বলো ইয়ানকে বলে দিব, ইয়ানকে বলে দিব, দাও না বলে নিষেধ করেছি? এই যে ফোন দিয়ে দিলাম, কথা বলো, কথা বলো। রিতা চোখ সরিয়ে হাতে থাকা ফোনের দিকে তাকালেন, যেখানে সেকেন্ডের জায়গায় 7 উঠে আছে। পরে আবারও একই জায়গায় গিয়ে বসলো। রেওয়াজ খানের দিকে তাকে বলল, ঠিক করেছি না দাদু? রেওয়াজ খান এতক্ষণ স্বভাব সুলভ চোখ থেকে সবটা দেখছিলেন। এবার পরীর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলেন। তা দেখে পরীর মুখেও চওড়া হাসি ফুটল। লাইসেন্স পেয়ে গেছে সে, হ্যাঁ আর কি লাগে। দু হাতে রেওয়াজ খানকে জড়িয়ে ধরলো একবার, অতঃপর উঠে চলে গেল নিস্তলায় কলপারে। ইয়ান। জি বলেন চাচি। গ্রামে আসছো কবে তুমি? একবার এসো তো। পরীর লাগাম কেন তুমি ধরছো না? ধীরে ধীরে মেয়েটা আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে। তিতলি থাকতে যাও, একটা কথা ছিল, ও যাওয়ার পর বাড়িতে যেন পা না মারাতে পারে। উপাস থেকে ইয়ান কিছু বলল। রিতার মুখ তো অনেক আগেই থমথমে হয়ে গেছে। সে শুধু হাঁ হুঁ করে ফোন রেখে দিলেন। রিতা ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। রেওয়াজ খান তাকে ইশারায় বসতে বলেন সোফাতে। রিতা ইতস্তত করে একটু, তবে রেওয়াজ খানের দ্বিতীয়বার বলায় বসে পড়ে। বাবা আমি কোনো কুল খুঁজে পাই না, ওর এভাবে ছন্নছাড়া জীবন আমার ভালো লাগে না। ইয়ান আর ওকে একসাথে রাখলে ভালো হতো, আপনারা কেন বুঝছেন না? ইয়ানের আশেপাশে থাকলে ইয়ান নিজেই গুছিয়ে দিত ওর জীবন। দেখো ছোট বৌমা, তোমার এটা মনে হচ্ছে, কিন্তু যাদের জীবন তারা তো এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ইয়ান পুরীর সেফটির জন্য সব করছে, অথচ সম্পর্ক এগোচ্ছে না। আমাদের কি করার? জোর করে সংসার বেঁধে দেবো ওদের? পুরীর বাড়ির মেয়ে, ইয়ান বাড়ির ছেলে। পুরী এখানে থাকলেও বাড়ির মেয়ে, আবার দুটো শ্বশুরবাড়ি থাকতে দাও ওদের। কতই বা বড় পুরী। ইয়ান বুদ্ধিমান ছেলে, কোন সময় কি করতে হয় সে জানে। ওদের যখন মনে হবে এবার সম্পর্কে এগোনো দরকার, এগোবে। ইয়ান প্রত্যেকটা পদক্ষেপ পুরীর ভালো থাকার কথা চিন্তা করে। তুমি কম টেনশন করো তো, এত টেনশন করলে হয়? রিতা গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে আসেন। পরি ততক্ষণে জাহান আরাকে নিয়ে চলে এসেছে। রিতা জানেন সব থেকে বিশ্বস্ত একজনের কাছেই পরীর দায়িত্ব দিয়েছেন, যে পরীর সব নখদর্পণে রাখে, ওর ভালো মন্দ সব দেখে, আগলে রাখে। দায়িত্ববান বুদ্ধিমান ছেলে। কিন্তু শ্বশুরের সাথে কি আর সব কথা বলা যায়? বিয়ের সূত্রপাত হয় একদিন সকালবেলা। কক্সবাজার থেকে এসেছে প্রায় 1 মাস হবে। সবাই আবার সবার মতো ব্যস্ত। ইয়ান আর গ্রামে যায়নি, সে তার কাজে ব্যস্ত। গ্রাম টু ঢাকা, ঢাকা টু গ্রাম এমনভাবেই কাটাচ্ছেন রাউসাত আর নীরা। অফিসের কাজও করছেন যথেষ্ট। ডাইনিং টেবিলে বসে ছোট ছোট গল্প আর চামচের টুংটাং শব্দ হচ্ছে। খাওয়ার মাঝেই এই দিয়ে বেশ কয়েকবার ইয়ানের দিকে তাকালেন নীরা। খাবার খাওয়ায় সম্পূর্ণ মনোযোগ দিয়ে বললেন তিনি, তোমার এখন প্ল্যান কি ইয়ান? ইয়ান একবার নীরার দিকে তাকালো না, নিজের খাওয়ায় মনোনিবেশ রেখে বলল, কিসের প্ল্যান? অবশ্যই লাইফ নিয়ে। লাইফে আর কিসের প্ল্যান থাকবে? ইয়ানের শুধু সবটা প্রশ্ন। নীরাও ভনিতা ছাড়া বললেন, অবশ্যই বিয়ে নিয়ে। এবার ইয়ানের থেকে কোনো জবাব আসলো না। নীরা কিছুক্ষণ শান্ত কণ্ঠে বলল, ইয়ান আমি চাই পরি তোমার নামে হয়ে থাকুক। সংসার তো করতে বলছি না, অন্তত লাইসেন্সটা হয়ে থাকুক। পরিও ছোট আমি জানি,
কিন্তু পরীকে আমি হাতছাড়া করতে চাই না। কেন চাই না তাও জানো তুমি। ক্যান আই ফরগেট দ্যাট আই হ্যাভ অ্যান ওল্ডার ব্রিডার? নীরা গম্ভীর মুখে চাইলো রায়াদের দিকে। রায়াত গলা খাকারে দিয়ে নিজের খাওয়ায় মন দিল। এখানে কথা বলার মতো ভুল সে করবে না। ক্লাস 10-এর ছেলেদের মতো বকা খাবার ইচ্ছা নেই মায়ের কাছে। ডাক্তারি জীবনে তার এই অভিজ্ঞতার কথা কেউ যদি শুনে, মান সম্মান কিছুই থাকবে না। আমি তোমার বিয়ে দিতে চাচ্ছি, ব্যাস, অন্য কারোর কথা শুনতে চাই না। কয়েক মিনিট পেরিয়ে গেলেও ইয়ানের থেকে উত্তর আসলো না। কথা না বাড়িয়ে সবার কথা থামিয়ে দিতে পারে সে, কিন্তু না, নীরা চুপ থাকবে না। সে তো তার মুখ্যম চালগুলো আজকেই চালবে। রিক্স তিনি নিতে একদমই রাজি না। তাই কড়া গলায় ইয়ানের দিকে তাকিয়ে বললেন, দেশে আসার পরেই কয়েকটা মাস আমি তোমাকে শুধু বুঝিয়েছি, তবে তোমার হয়তো বোঝার ইচ্ছে নেই। তবে ইয়ান, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, পরি আমাদের মধ্যেই থাকবে, মানে আমাদের মধ্যেই থাকবে। দরকার হলে শানের সাথে ইয়ান চোখ তুলে তাকালো মায়ের দিকে। কপালে তার গাঢ় ভাঁজ। রাউসাদ খান আর রায়ের দর্শক মা আর ছেলের মাঝে। রায়দও খাবার রেখে একবার মায়ের দিকে আর একবার ইয়ানের দিকে তাকাতাকি করছে। তারপর নিজের বাবার দিকে তাকালো, ভ্রু উঁচি ইশারায় প্রশ্ন ছুড়ল, এটা কি হচ্ছে পাপা? রাউসাদ খানও দুই কাঁধ উঁচিয়ে বোঝালেন, তোমাদের দুই ভাইয়ের কারোর কাছ থেকে আমি আর আশা রাখবো না। তোমার বড় ভাই তো যা করেছে ঠিক আছে, তুমিও করো। শান্ত আছে, দরকার হলে ওর সাথে পরীর বিয়ে দিয়ে। পুরো ডাইনিং রুমের শব্দহীন পরিবেশ ছিল। শুধু নীরার থামথামে কণ্ঠে বলা কথাগুলো ছিল একমাত্র শব্দের উৎস। তার মাঝে হঠাৎ যোগ হলো কারণ নিঃশব্দে ছোড়ার সাবধানী বাণী। হাতের কাটা চামচটা আবার শব্দ করে প্লেটের উপর রেখেছে ইয়ান। তার কাজের ধরনই বুঝিয়ে দেয় নীরার কথা থামিয়ে দেওয়ার পন্থা, আর নীরবে ছোড়ার সতর্কবাণী। সে আমার বড্ড প্রিয়, ইয়ান, এবং তোমারও। তার শেষ চিহ্ন অন্যের দরবারে করা না রুক। তুমি চাও আমি আজই আফিয়ার সামনে কথা বলবো? দৃঢ় কণ্ঠে বললেন নীরা। ইয়ানের চোয়াল শক্ত হলো। মাথা ঝুঁকে কপালে 2 আঙ্গুল দিয়ে কিছুক্ষণ স্লাইড করলো। 3 জোড়া চোখ ওর দিকে নিবদ্ধ। এতটাই গাঢ় নিস্তব্ধতায় রূপ নিয়েছে ডাইনিং রুম, যেন একটা চামচ পড়লেও বিকট আওয়াজ হবে। কেউই ইয়ানের শক্ত মনোভাব বুঝে উঠতে পারেনি। 1 মিনিট 2 মিনিট পেরোতেই ইয়ান উঠে দাঁড়াল। কাল রাতে ফ্লাইট, 15 দিনের জন্য দেশের বাইরে যাচ্ছে সে। বাড়ির সবাই সেটা জানে। কাল গ্রামে যাব, 2 আওয়ার্স টাইম। এর মাঝেই যা করার করবে, তারপর 1 মিনিটও সময় দিতে পারবো না। বড় বড় কদম ফেলে ডাইনিং থেকে অতঃপর বাড়ি থেকে বেরিয়ে আসলো ইয়ান। কঠিন মুখাভাবে পরীর চেহারাটা একবার ভাবলো। মুখের আদল নরম হওয়ার পরিবর্তে আরো শক্ত হয়ে উঠল। নীরার মুখে হাসি ফুটেছে। উনি তাড়াতাড়ি খাওয়া শেষ করলেন। রায়াদ আর রাউসাদ খান ওনার মুখের হাসির দিকে হা করে তাকিয়ে আছে। নীরা খাওয়ার মাঝেই ভেবে ফেললেন এঙ্গেজমেন্ট করে রাখবে ওদের। এখনই বেরিয়ে পড়বেন সব থেকে সুন্দর আংটিটা নিজে পছন্দ করে কিনবেন। এঙ্গেজমেন্টের কথাই তার মনে আগে আসলো যে ছেলে তার 1 নম্বরের গম্ভীর। তাই বেশি কিছু না হোক, ইয়ানের নামের আংটিটায় পরিপূরে থাক। তারপর দেশে ফিরুক, পরে সব দেখা যাবে। শান্ত নির্বাক নিস্তব্ধ প্রকৃতি, গোমট ভাবটা রাত থেকে বিদ্যমান। সারি সারি খেতে কাজ করা মানুষ একবার আকাশ পানি চেয়ে আকুতি করে, এবার তো বৃষ্টি আসুক। এই যেন ঝড় আসার পূর্ব লক্ষণ। হালকা হিমেল হাওয়ায় গরমের ছিটে ফোটাও নেই। অর্জুন মহাভারতের 3য় পাণ্ডব, যিনি 2 হাতের সমান দক্ষতায় তীর নিক্ষেপ করতেন, তাকে সব্যসাচী বলা হতো। পরীর হতভম্ব মন ইয়ানকে সব্যসাচী হিসেবে আখ্যায়িত করেছে। অ্যাজ এ বানোয়াট নাটক মনে করেই পরী সব্যসাচী কথাটা নিয়েছে। ইয়ান তো সব্যসাচী পারদর্শী একজন মানুষ, যে কিনা পরীর জীবনে 2 হাত দক্ষভাবে তীর ছুটতে তারই সামনে বসে আছে। স্তব্ধ বিমূঢ় হয়ে বসে আছে পরী। ভাষা সে অনেক আগেই হারিয়েছে। তার একপাশে কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে নিতু, অন্য পাশে নীরা। এত কথা শ্রবণ করেছে যে এখন আর কারোর কোনো কথাই কানে আসছে না। নীরা আবারও নিচু হয়ে ওর কপালে চুমু খেলেন। এটা দিয়ে যে কতবার হলো তার আনন্দের শেষ নেই।
মৃতা শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, নিজেকে কষ্ট পেতে দিচ্ছেন না। কেন কষ্ট পাবে সে? বরং তার সৌভাগ্য তার মেয়ে তার কাছে থাকবে এমন মানুষের হাতে নিজের মেয়েকে দিচ্ছেন, যাদের চরিত্র ভালো, নিজেদের মানুষ, দায়িত্বশীল মানুষ। পরীকে নিয়ে তার কখনো চিন্তা করতে হবে না। আনন্দ তার চোখে জল আসবে, কষ্ট পাবে কেন সে? এসব ভেবে হাসি ফোটালো ঠোঁটে রিতা। দৃষ্টি এদিক ওদিক ঘোরালো কয়েকবার, আর রিয়াদের দৃষ্টি তার দিকে ছিল। সে তাকাতেই চোখের ইশারায় আশ্বস্ত করলো। 30 মিনিট ধরে রিয়াদ ইয়ানের সাথে কি যেন কথা বলছে, তা শুধু উনি আর রিয়ানই জানে। বাকি সবার কাছে তা অজানাই থেকে গেল। কিভাবে জানবে? কে বলবে তাদের ইয়ান? তার মুখ থেকে কথা বের করার থেকে শ্রেয়া বাঘের সাথে সারাদিন কথা বলা। অন্তত সে গর্জন করবে, আর রিয়ানের থেকে কোনো প্রত্যুত্তর আসবেই না। রিয়াদের কথা তো বাদই, ভাগ্নে এসব কার কাছ থেকে শিখেছে? স্বয়ং তার চাচার কাছ থেকেই। চকচকে হীরা খচিত একটি আংটি ইয়ানের হাতে। গভীর চোখ জোড়া সুনিপুণভাবে পরীকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। জাহানারা বসে আছেন ইয়ানের পাশেই। খুশিতে তার চোখে পানি চলে এসেছে। গ্রাম্য দুপাট্টা শাড়ির আঁচল দিয়ে চোখের কোণটা মুছে একফালি হাসলেন। ইয়ানের দিকে তাকিয়ে তারা দিয়ে বললেন, দেরি করছো কেন দাদু ভাই? আংটিটা পরায় দাও। তবে আমি বুঝলাম না নীরা, তুমি কেন আংটি পরাচ্ছ? একেবারে বিয়ে পরিয়ে রাখলে কি হতো? সাইমি এসে ফ্লোরে বসলো। তারা আসবে না মানে? যত একদম ঘরোয়া ভাবে সব হোক, বাহিরের কাউকে বলতে না, তবু তারা না আসলে কি এসব হয়? সাইমি হাসি হাসি মুখে পরীর কোলের উপর রাখা হাতটা উঁচু করে এগিয়ে দিল। ইয়ান শান্ত গভীর চোখ জোড়া ওর মুখের দিকে থেকে হাতের দিকে নিল। দেরি না করে হাত বাড়িয়ে ওর হাতটাও ধরলো। সাইমি পেছনে ঘুরে একবার শানের দিকে তাকালো। তার হাতে ক্যামেরা দক্ষভাবে ছবি তুলতে শুরু করেছে। পুরো পরিবেশটা হঠাৎ নিস্তব্ধতায় রূপ নিয়েছে। রিয়াদ নিঃশব্দে মেয়ের পাশে এসে বসেছেন। নিরাশ সরে গিয়েছে। পরীর মাথায় ভরসার হাত রাখলেন তিনি। রিতা এগিয়ে আসলেন না, ওখানে ঠায় দাঁড়িয়ে রইলেন। পরীর চোখ এখন ইয়ানের পুরুষালী হাতে আবদ্ধ থাকা তার ছোট্ট আদরে উজ্জ্বল ফর্সা হাতের দিকে। ও কি বলবে? এখনও ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। কিভাবে, কোথা থেকে, কি হচ্ছে? আর বিয়ে এখন হঠাৎ করে, তাও ইয়ানের সাথে? কথাটা মাথায় হানা দিলে পেটের ভিতর এমন করে উঠে কেন? কেমন শিরশির করে উঠছে। এত কিছু একবারে ও সামাল দিতে ব্যর্থ, তাই তো এমন স্তব্ধতায় মুড়িয়ে আছে। হঠাৎ এসব কিছুকে উপেক্ষা করে ইয়ানের গম্ভীর কণ্ঠটা কানে এসে বাড়ি খেল। পুরুষালী আঙ্গুলের স্পর্শ হাতে পেতেই আরও এক ধাপ রঙিন অনুভূতির প্রজাপতি এসে ওকে মুড়িয়ে নিল। এত 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 কিছুর মাঝে ওর মাথায় খেলতেই পারছে না। এই পুরুষ একদমই ভালো না, একদমই না। 1 ঘন্টা সময় আছে, যেভাবে পারবেন ব্যবস্থা করুন। আমি আংটিতে বিশ্বাসী নই। 1 লক্ষ টাকার আংটি কখনো পারে না সম্পর্ক গড়তে। এবার বাকি সবাই হতভম্ব হয় ইয়ানের কথায়। এটা সত্যি? তারপর কিভাবে ওদের বিয়েটাও হয়ে গেল। পরে আপত্তি করার মস্তিষ্ক গড়ে উঠতেই পারল না, তার আগেই সব ঘটে গেল। সব ব্যবস্থা করার মাঝেই সাইমি আবদার করে বসলো। এর মাঝে ওরা পরীকে শাড়ি পরাতে চায়। কেউ কিছু বলার আগে জাহানারা শাড়ি দিয়ে ওদের পাঠিয়ে দিলেন পরীসহ। পরী তখনও বুঝতে পারল না সে কী করবে। রুমে আসার পরও তিতলির দিকে এক ধ্যানে চেয়ে থাকলো। তিতলি তা খেয়াল করে ওর কাছে এগিয়ে আসলো। গালে এক হাত রেখে মিষ্টি হেসে বলল, সবারই এমন হয় পরি। তোর জায়গায় আমি থাকলেও হয়তো এটা করতাম। পরিবার কখনো খারাপ চাই না। আমি বুঝতে পারছি তোর অবস্থা, তবে আমিও বাকি সবার মতো বলবো, একদিন বুঝবি সত্যি তুই একটা হীরা, আর একটা হীরাকে পেয়েছিস। ইয়ান ভাইয়া কঠোর মানুষ হতে পারে, তবে মনে রাখবি সব কিছু উপেক্ষা করে একটা নরম মন সবারই থাকে। ইয়ান ভাইয়া এমন মানুষ না যে তাকে দিয়ে জোর করে কেউ বিয়ে করাতে পারবে। যে যাই বলুক, ইয়ান ভাইয়ার সম্পূর্ণ মত না থাকলে আজকের দিন আসতো না। নিশ্চিত থাক পরি, তুই এমন কাউকে পাচ্ছিস যে শুদ্ধ মানব। দেখবি তোকে ছাড়া কখনো অন্যদিকে যাবে না। তবে সময়ের পালাক্রমে, বুঝলি? পরি নির্বাক। আফিয়া এসে একটা কাতান বেনারসি দিয়ে গেলেন। কোথা থেকে এনেছেন আফিয়াই ভালো জানেন। একটু পর রুমে নিতেও আসলো। ডার্ক মেরুন কালারের কাতান বেনারসিটা হাতে নিয়ে পরির দিকে তাকালেন। পরির কোনো ব্লাউজ নেই,
তিতলির কাতান ব্লাউজটা আনা হলো, যেটা গোল্ডেন কালারের সব শাড়ির সাথে অনায়াসেই পরা যাবে। নিতু পরিয়ে দিল পরীকে শাড়িটা। তিতলি সাহায্য করলো, স্বামী তো আছে। শাড়ি পরানোর পর শান, তিতাস আর রায়াত আসলো ভেতরে। সবাই এক এক করে বুঝ দিল, বুঝালো, আদর করলো। সবটাই চুপ করে শ্রবণ করলো পরি। শরীয়ত মোতাবেক ওদের বিয়েটা পড়ানো হয়েছে। যেহেতু পরির 18 হয়নি, পরে করা যাবে রেজিস্ট্রি। বিয়ের কাজ শেষ হতেই পরি টলমল চোখে বাবার দিকে তাকিয়ে নালিশ জানালো অবশেষে। তুমি ঠিক করনি বাবা, লোকটা ভালো না। আমার সাথে কখনো ভালোভাবে কথা বলেনি, রাগ করে আঘাত দিয়ে কথা বলতো জানো। আমাকে ছোট করে কথা বলতো। উনি একদম ভালো না, আমাকে ভালোবাসে না। কি অভিমান তার! নীরা এসে ওর ললাটে চুমু খেয়ে হেসে বললেন, থাক না সোনা, তোমার সব অভিমান পুষিয়ে যাবে এক সময়। কোনো অংশে তাকে 17 বছরে পা দিবে মনে হচ্ছে না। সেটাই বারবার তাকিয়ে দেখছে তিতলি। মনে মনে শতবার সে মাশাল্লাহ বলেছে, নজর না লাগুক তার বোনের। ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত পরি বাহিরে যায় না। গায়ের রঙের পরিবর্তন এসেছে অনেকটা, বেশ উজ্জ্বল লাগছে মুখটা। তার উপর ডার্ক মেরুন কালারের কাতান বেনারসি পরা পারফেক্ট ভাবে। গলায় গহনা, জাহানারা নিজের একটা পুরনো গহনা দিয়েছে ওকে। হাতে সোনার বালা, কানে সোনার বড় ঝুমকো, কানের দুল, হাতে এঙ্গেজমেন্টের হীরা খচিত সেই আংটিটা। যেহেতু ওর নাক ফুরানো নেই, নাকেটা টোটালি বাদ পড়েছে। পায়ে সেই মোটা নুপুর জোড়া নেই, হারিয়ে ফেলেছে সেই দিনটায়। শাড়ির আঁচল সুনিপুণভাবে কাঁধে ভাঁজ করে দেওয়া। চুপ করে বিছানায় বসে আছে পরি, চুলগুলো হাত খোপা করা। মুখে শুধু একটু ক্রিম লাগানো হয়েছিল পরিপাটি রাখার জন্য। স্বামী ওকে রুমে এনে বিছানায় বসিয়ে বা দক্ষিণ জানালাটার কাছে দাঁড় করিয়ে ছবি তুলে দিয়েছে। তারা অবস্থান করছে তিতলির রুমে। অবশেষে সে মন মতো ছবি তুলে থেমেছে। তিতলি তখনও এক দৃষ্টিতে চেয়ে আছে পরির দিকে। হঠাৎ অনুভব করলো ওর চোখের কোণায় এক ফোঁটা পানি। ও তাড়াতাড়ি এবং সাবধানের সহিত তা মুছে ফেলল। সেই মুহূর্তে রায়াত ওখান দিয়ে যাচ্ছিল, কি ভেবে ঘাড় ঘুরিয়ে একবার তাকায় রুমের ভেতর। তখনই তার নজরে আসে তিতলির কর্ম। তিতলি চোখ ঘোরাতে যেয়ে দরজার কাছে রায়াতকে তাকিয়ে থাকতে দেখে সিটিয়ে যায়। কি দেখছে লোকটা? ওভাবে কেন তাকে? রায়াত দ্রুত চোখ সরিয়ে নেয়, সঙ্গে সঙ্গে ওখান থেকে প্রস্থান করে। সময় পেরোলো, ইয়ানের দেওয়ার সময় শেষের পথে। বেরিয়ে পড়বে কিছুক্ষণের মাঝেই ঘড়ির দিকে একবার তাকালো ইয়ান। সবার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল সে। নিজ ভাবনার নিজ মনে বিচরণ করছিল, এক হাত পকেটে গুজে। কে এমন ভাবছিল গভীর মনোযোগে তা ওই ভালো জানে। ঘড়িতে সময় দেখে পেছন ফিরলো, কারোর দিকে না তাকে সোজা দোতলার সিঁড়ির দিকে পা বাড়ালো। সিঁড়ির কাছে পৌঁছাতেই পেছন থেকে নীরার কণ্ঠ ভেসে আসলো, কোথায় যাচ্ছ ইয়ান? এখনই বেরিয়ে পড়বে? পরির সাথে একবার দেখা করে আসো। ইয়ান একবার তাকালো নীরার দিকে, কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। নীরা হতাশ চোখে চেয়ে রইলেন ছেলের যাওয়ার পথে। মন থেকে খুব করে চাইলেন, আল্লাহ, আমি ওদের পবিত্র সম্পর্ক বেঁধে দিয়েছি। ওদের সম্পর্কটা এখন পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটা। পরি সারা জীবনের জন্য সুরক্ষিত। ওর গায়ে আর কখনো কোনো বিপদ আসবে না, আসতে দেবে না ইয়ান। পরি ভালো থাকবে তখনই যখন সে আমার ইয়ানকে বুঝবে, নিজ উদ্যোগে আপন করে নিবে। আমার ছেলেটা যেন পরির মায়ায় বেঁধে যায়। আল্লাহ, তুমি দেখো। আরে ইয়ান ভাইয়া। স্বামী কণ্ঠে তিতলি তাকালো দরজার কাছে। ইয়ান দাঁড়িয়ে আছে। তিতলি চট করে উঠে দাঁড়ালো। ভিতরে আসুন ভাইয়া। তিতলির কথা শুনে তার দিকে তাকালো ইয়ান। সব সময়ের মতো গম্ভীর তার মুখ। তিতলি দরজার কাছে চলে আসলো বেরিয়ে যাওয়ার জন্য। ইয়ান থামালো তাকে। বলতে গেলে ইয়ানের কথায় থেমে গেল তিতলি। আমার রুমে পাঠাও ওকে, জাস্ট 2 মিনিটের মধ্যে সময় নেই আমার। বাহ তিতলি। স্বামীকে আর কিছু না বলতে দেওয়ার জন্য চোখ রাঙালো তিতলি। পরীর কাছে এগিয়ে গিয়ে ওর হাত ধরে দাঁড় করালো। ইয়ান ভাইয়া নাকি দেশের বাহিরে যাবে আজ, এখনই বেরিয়ে পড়বে। রাতে ফ্লাইট, দেখা করে যাবে হয়তো তোর সাথে। চল চল পরি, ইয়ান ভাইয়া দেরি হয়ে যেতে পারে। পরীর থেকে কোনো উত্তর তো আসলোই না, আর না এক পা এগুলো। তিতলি বুঝতে চেষ্টা করলো ওর সমস্যা কি। কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো, জোরে জোরে শ্বাস ফেলছে।
পরি, কোনো সমস্যা? এমন করছিস কেন? এক আকাশ সমান ছটফটানি, বুক ধুকপুক করা অনুভূতি নিয়ে তিতলির দিকে আহত চোখে তাকালো পরি। শুকনো ঢুক গেলে হঠাৎ কান্না করে ফেললো ফুপি। পুরীর এমন হঠাৎ কান্নায় তিতলি হকচকিয়ে গেল। তাড়াতাড়ি পরীকে জড়িয়ে ধরে বলল, কান্না করছিস কেন পরি? বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুই আমাদের কাছেই থাকবি, আগের মতো করে চলবি, কেউ কিছুই বলবে না। ইয়ান ভাইও না, কান্না করেন না প্লিজ সোনা। তিতলিকে এক হাতে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে কান্না করে যাচ্ছে পড়ি। থামার নামগন্ধ নেই। তিতলি কি করবে বুঝতে পারলো না। আমার এমন কেন লাগছে? তিতলি বুকের ভিতর এমনভাবে ধুকপুক করছে কেন? মনে হচ্ছে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে, শ্বাস নিতে পারছে না আমি। মনে হচ্ছে পেটের ভেতর সেই সুরসুরি দিচ্ছে। পরে আবারও কান্না করে উঠল। তিতলি নির্বাক হয়ে গেল। কিছুক্ষণ ওভাবে থেকেই নিজের স্থানটা অনুভব করলো। একদিন তারও এমন হয়েছিল, কিন্তু সে তো বুঝেছিল এটা হলো এক আকাশ সমান অনুভূতি। এই অনুভূতি একবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিলে যে শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়। অনুভূতি সামলাতে না পেরেই যে পরের এমন বোকা কান্না, তা বুঝে হাসলো তিতলি। এও সম্ভব? কবে হলো এসব? কই, সে তো বুঝেনি। তখনই মনে পড়লো সমুদ্রে যাওয়ার আগে স্বামীদের বাড়িতে নিতুর দেখানো দৃশ্যটা, এরপর সমুদ্রে যাওয়ার পরের দৃশ্যগুলো। পরীকে নিজের থেকে ছাড়িয়ে সোজা করে দাঁড় করালো, হালকা হেসে বলল, আমি তোকে পরে সব বুঝাবো পরি, এগুলোর নাম কি জানিস? অনুভূতি। চল এখন, দেরি হচ্ছে, ইয়ান ভাইয়া ডাক করবে। পরে যেই না মাথা নাড়িয়ে নিষেধ করে সে যাবে না, তিতলি ওর হাত ধরে জোর করে ইয়ানের রুমের সামনে আসে, ভেতরে যাওয়ার ইশারা করে। এবার স্বামীও কোত্থেকে চলে এসেছে ওদের পাশে। পরে অসহায়ের মতো মুখ করে তাকায় ওদের দিকে। আমি যাব না। এই নাও ভাইয়া তোমার পিচ্ছি বউ, সামলে রেখো এখন থেকে, হ্যাঁ? মুখ টিপে হেসে কথাগুলো বলে ছুটে রুম থেকে বেরিয়ে পড়লো স্বামী। তাকে আর পায় কি? ইয়ানের সামনে থাকার ভুল করে না। স্বামী চলে যেতেই পুরি মাথা নত করে ফেলে। অভিমান হয় এভাবে তাকে রেখে কেন চলে গেল। সে নিষেধ করলো না, আসবে না, তাও জোর করে দিয়ে গেল। জ্ঞানের সামনে যাবে কথাটা ভাবতেই ওর শির দাঁড়াবে, শীতল স্রোত বয়ে যায়। হেই এত এত অনুভূতি জাগ্রত হলো কখনো, সামাল দিয়ে উঠতে পারছে না তো। বেডে বসো। বসতে বলেছি বেডে। পরি গুটি গুটি পায়ে ব্যাডে যেয়ে বসলো। নিচে ফ্লোরের দিকে চেয়ে থাকলো। ওর বসার 1 মিনিটের মাথায় ইয়ান একটা চেয়ার ওর সামনে রেখে বসে পড়লো। দূরত্ব বেশি না, ইয়ানের হাঁটু পরির পায়ের সাথে লেগে আছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি আরো বেড়ে গেল। জোরে জোরে শ্বাস ছাড়তে লাগলো। তোমাকে আমার দিকে তাকাতে বলেছি, চোখ তোলো। পরি ইয়ানের রসভারী আওয়াজে 2 দিকে ঘাড় নাড়িয়ে না বোঝায়। লাস্টবার মাথা কি তুলবে? ইয়ানের এমন কঠিন আওয়াজে পরি না তাকে পারল না। ইয়ানের গভীর চোখে তাকাতে সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। বিয়েটা কেন করেছো? ইয়ানের প্রশ্ন। পরি অবাক হলো। প্রশ্নটা তার করার কথা না। ইয়ান কেন করলো? আপনি কেন করলেন? আমি করেছি বলে তোমাকে করতে হবে? পরি আবারও মাথা নত করে নিল। আর কথা বলল না। অনেকটা সময় পেরিয়ে গেল। ইয়ানের গভীর দৃষ্টি তখনও পরির উপর। অস্বীকার করার কিছু নেই, মেয়েটাকে মারাত্মক সুন্দর লাগছে। ইয়ানের চোখেও লাগছে। সেটা কি সে প্রকাশ করবে? এত সহজ না। কান্না করেছো? পরি 2 হাতে ভালো মতো চোখ মুছে মাথা নাড়ল। সে কান্না করেনি। সব থেকে বড় ভুল করেছো বিয়েটা করে, এটা জানো? ভুল? আজ থেকে ভুলেও কখনো নিজেকে বড় বলে আখ্যায়িত করবে না আমার সামনে। নিজেকে বড় বলে দাবি করবে না আমার সামনে এসে। তোমার লাইফ তোমার মতো কাটাতে দিলাম, যা ইচ্ছা করো। কিন্তু কখনো যদি আমার সামনে এসে বলো আমি বড় ছোট নয়, তাহলে সেদিন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিব। কথাটা মনে রেখো। আর হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কেউ যদি কোনো জ্ঞান দেয় এবং সেটা আমার উপর ফলাতে আসো, তো অপমানে তোমাকে শেষ করে দিব। বি প্রিপেয়ার্ড। আমাকে বিয়ে করার শাস্তি, অপমান সহ্য করতে প্রস্তুত হয়ে নাও। নাতিশীতোষ্ণ আবহাওয়ার বাংলাদেশে যখন রাতে শীতের ঘন ঘটা বেশ,
ইংল্যান্ডে তখন সম্পূর্ণ শীতের কবলে। স্নোফলস না হলেও দিন রাত মিলে বেশি গাঢ় শীত পড়েছে। সকাল থেকেই আজ বেশ গুমোট ভাব ধরে আছে লন্ডনের আবহাওয়ায়। সাথে শীতটাও 1 ইঞ্চি পরিমাণ কমেনি। কালো কালারের ফিনফিনে লং ফ্রক, তার উপর শীত নিবারিত কোট পরল তিতলি। গলাসহ মাথায় শীত নিবারণের জন্য লেডিস মাফলার বেঁধেছে। আজ ক্লাস নেই তার, তাই চট করেই প্ল্যান করলো বাহির থেকে ঘুরে আসা যাক, মন মস্তিষ্ক ফ্রেশ হয়ে যাবে। মস্তিষ্কে কথাটা হানা দিতে পরিণতি দিতে দেরি করল না ও। ঝটপট রেডি হয়ে নিল। পায়ে সিম্পল লেডিস জুতাটা পরার মাঝেই যান্ত্রিক শব্দে বেজে উঠল ফোনটা। জানান দিল, তোমাকে কেউ স্মরণ করছে তিতলি তাসনিম। স্যান্ড্রি টেবিলের উপর মুঠোফোনটা পড়ে আছে। তিতলি সেদিকে তাকালো ঘাড় ঘুরিয়ে। হাত তার তখনও চলছে জুতার ফিতা বাঁধতে দক্ষ হাতে। উঠে এসে উকে দিল। ঠিক ধরেছিল কে কোন সময় তাকে ফোন দিতে পারে তা খুব দক্ষতার সাথে বোঝা আছে তিতলির। ফোন ধরার প্রয়োজন মনে হলো না, তবে ফোনের ওপরের ব্যক্তি যেদি তাকে ফোন ধরিয়ে ছাড়বে। অল্প স্বল্প বিশ্বাসযোগ্য পরিচিত একটা ব্যক্তি। ফুস করে শ্বাস ছাড়লো ও অনিচ্ছা নিয়ে ফোন রিসিভ করলো, তবে কথা বলল না, চুপ করেই রইল। পুরুষালী কণ্ঠস্বরের উক্ত কথাগুলো কানে যেতেই মুখ কুঁচকে নিল তিতলি, তবে শান্ত কণ্ঠে বলল, ব্যস্ত আছি, যা বলার সরাসরি বলতে পারেন। আমি ইংল্যান্ডে থাকছি না কয়েকদিন, নিজের খেয়াল রেখো। বলা শেষ, আমি এখন বেরোবো, রাখো। স্টাডি শেষে দেশে চলো, বোঝাবো তো। তিতলি কোনোরূপ পূর্বাভাস না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দিল। উপাসের ব্যক্তির কথা অসম্পূর্ণ থেকে গেল, তবে তা তিতলির কাছে সম্পূর্ণই। কপালে 2 আঙ্গুল চেপে বিরক্তি কমাতে চাইল। আর একটা বিহিত করতে হবে। মনে মনে দুঃসাহসিক কাজটা করবে ভেবে নিল। সাইড ব্যাগটা নিয়ে বেরিয়ে আসলো হোস্টেল থেকে। কয়েকবার ব্যালকনিতে উঁকি দিয়ে বাহিরের অবস্থা বোঝার চেষ্টা করলো পরি। কালো আধারের মতো মেঘ ছড়িয়ে আছে আম্বরে। একটু টানা বাতাসও বইছে। জানালায় থাকা সাদা পর্দাগুলো বেশ একটু উঠছে সেই বাতাসে। পরির তর্স হয়েছে না। আর কত সময়? দুপুর পেরিয়ে যাচ্ছে তো। একটু পরে জুলেখা খালা আসবে গোসলের জন্য তাড়া দিতে। ইতিমধ্যে 2 বার এসেছে। বাড়িতে নাকি আজ খিচুড়ি রান্না করেছে সেজুতি। একটু পর যাই। দেখছো না নখ কাটছি, সুন্দর করে কাটতে দেবে না তুমি? लेकिन मुस्कान हो ऐसी कि जिसमें किरार नहीं, नजरों से न करना तुम दया, वो जिसमें किरार नहीं, माना कि हम यार नहीं। বৃষ্টির ব্যাগ বাড়তে আভিজাত্যপূর্ণ বাড়ি থেকে বেরিয়ে আসলো পরি। আসার আগে নীরাকে বলে এসেছে। নীরা নিষেধ করেননি, মুচকি হেসে সায় দিয়ে বললেন, আচ্ছা যা, তবে কম ভিজবি পরি, শীতের বৃষ্টি। পরি নিজেও সায় দিয়ে চলে এসেছে। বাগানের দিকটায় চলে আসলো। নাম না জানা কত ফুল গাছ। পরি নাম না জানাটাই স্বাভাবিক। সিমেন্টের বালুর তৈরি করা সরু রাস্তাটায় বসে পড়লো। সামনে ফুল গাছ, ছুড় নেই, লাফিয়ে ভিজবে না কেউ। সামনে ফুল গাছ, ছুটো নেই, লাফিয়ে ভিজবে না কেউ। আজকাল ভিজতে গেলেও কেমন লজ্জার এসে আসতে পৃষ্ঠে জড়িয়ে নেয় ওকে। এমন কেন হয় বোঝে না। রিবিলিতে নিজে বসে লজ্জা মাখা হাসি দেয়। এই যেমন এখন লজ্জা লাগছে, কারণটাই খুঁজে পেল না ও। মাথা থেকে সব ছেড়ে ফেলে ফুলগুলোই হাত ছোঁয়ালো। প্রতিনিয়ত খুব সুনিপুণভাবে যত্ন করা হয় গাছগুলোতে। ওই যে টিভি সিরিয়ালে দেখা বাগানগুলোর মতো। এত নিখুঁত কেন? এখানে জলপ্রপাতও আছে। পুরীর বেশ ভালো লাগে। অনবদ্য হেসে একটা ফুল ছেড়ে নিল। উঠে গিয়ে বসলো জলপ্রপাতের কাছে। অনেক বড় জলপ্রপাত। ভেতরে ভাসিয়ে দিল হলুদ কালারের ফুলটা। পা উঠে বসলো। পায়ে দৃশ্যমান হলো একজোড়া সোনার নুপুর। নীরা দিয়েছিল তাকে এর আগের বার, তবে পরিষেটা এখানেই ফেলে গিয়েছিল। এবার আসতে নীরা আবারও ধরিয়ে দিলেন। বিভিন্ন শখের জিনিস সে পরির জন্য কিনে রাখে, যা পছন্দ হয়। ড্রেস থেকে শুরু করে এমন চাচি প্লাস শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। শুধু বরটাই ভালো না, এক বিন্দু ভালো না। মাঝে মধ্যে পরি খুব গভীরভাবে চিন্তা করে লোকটার সাথে তার ভবিষ্যৎ কি। এই প্রশ্নের উত্তর নেই ওর কাছে। পরি হাত বোলালো সোনার নুপুর জোড়ায়। বউ সাজ সে একদিন সেজেছিল বিয়ের দিনটায়। তারপর আর কখনো সাজা হয়নি, শখ হয়নি শাড়ি পরার। অথচ সে আসবে কিয়ানের বউ।
2 বছরের বিয়ে করাবো। আর কয়টা মাস, তারপর তো 3 বছর হয়ে যাবে। হালকা শ্যাওলা কালারের একটা সেলোয়ার কামিজ পরনে ওর। ওনা 2 হাতে ছড়িয়ে দিয়ে বসে ভিজতে লাগলো। চুলগুলো ভেজে মুখের সাথে সহ গলায় লেগে আছে। পরি হাত দিয়ে তা ছাড়িয়ে নিল। ছোটবেলায় লাফিয়ে লাফিয়ে ভেজার কথা মনে পড়লো, অপরিপক্কভাবে ফুটবল খেলার কথাও মনে পড়লো। এখন তো বরফ হয়ে গেছে, তাহলে কি নায়িকাদের মতো 2 হাত ছড়িয়ে আকাশের দিকে মুখ তুলে ভিজবে? আর নায়ক পেছন থেকে নায়ক এসে জড়িয়ে ধরবে, তার সাথে ভিজবে, রোমান্টিক হয়ে উঠবে। তার নায়ক তো ইয়ান, আশফিক ইয়ান। পরিফিক করে হেসে দিল। হাসিটা বেশ চড়া প্রাণবন্ত হাসি, অথচ ওর খেয়ালই হলো না উপর থেকে কেউ সূক্ষ্ম নজরে তাকে পরখ করছে। তার সম্পূর্ণ মনোযোগ এখন শুধু ওর উপরে। অল্প সময়ের জন্য দৃষ্টি সরছে না। হাতে তার কফির মগ। কফি খেতে খেতে খুব মনোযোগের সহিত ওর কাজ দেখতে লাগলো। আবারও সেই জুলেখা খালা। তার ডাকেই পরে চলে আসলো বাগান থেকে। মহিলাটা বেশ সময় নিয়ে ধৈর্য ধরে তাকে ডেকে যাচ্ছে চলে আসার জন্য। এত ভিজলে শীতের বৃষ্টি কাবু করে নেবে। পরেরও ঠান্ডা লাগছিল, তাই চলে আসলো। চকচকে টাইলসের উপর ভেজা পা রেখে দৌড়ে 2তলার সিঁড়ির দিকে গেল। দুরন্ত পায়ে সিঁড়ি পার করে 2তলায় পা রাখতে ওর চলন থেমে গেল। হঠাৎ করে থেমে যাওয়ার ভারসাম্য রাখতে একটু ব্যাগ পেতে হলো, তবে নিজেকে সামনে নিল। হঠাৎ বাম পাশের মাংসপেশিটা বেইমানি করে সর্বোচ্চ স্তরে লাফাতে লাগলো সামনের ব্যক্তিকে দেখে। ব্ল্যাক ভেনিক টি শার্ট আর ট্রাউজার পরিহিত ইয়ান। ট্রাউজারের পকেটে 1 হাত গুজে ওর দিকে তাকিয়ে আছে। পরে শুকনো ঢুক গিলল। লোকটা আসলো কোথা থেকে? এখানে এসেছে 2 দিন হবে। কই, সে তো বাড়ি ছিল না, তাহলে আসলো কখন? ঠান্ডায় আর হঠাৎ অপ্রত্যাশিত মানুষের সাথে দেখা হওয়ায় ও বরফের মতো জমে গেল। নড়ার শক্তিটুকু পেল না ইয়ানের দৃষ্টি দেখে। সহসা মাথা নামিয়ে নিল। এত জোরে বিট করছে না হার্টবিট, কি জ্বালা! এখন সে যাবে কি করে এখান থেকে? লোকটা বুঝে ফেলবে কি তার অস্থিরতা? 2টো মানবী সামনাসামনি দাঁড়িয়ে আছে। একজন সূক্ষ্ম নজরে তাকিয়ে আছে, তো অন্যজন অস্থিরতা আলাদা অনুভূতির জোয়ারে মাথা নিচু করে আছে। না পারছে যেতে, না পারছে থাকতে। এত দুর্বল হৃদয় ওর। পরীকে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে চলে আসলো সেজুতি। নীরা তাকে পাঠিয়েছেন। সেজুতির সাথে কখনো নীরা খারাপ আচরণ করেননি। যতই তার আপত্তি থাকুক, শেষ পর্যন্ত ছেলের সুখী সব। তিতলির কথা ভেবে ওনার বেশি খারাপ লাগতো। সেজুতিও তিতলির মতো মিষ্টি ভাষী মিশুক স্বভাবের মেয়ে। অবশেষে সেজুতিও নীরাকে খুব পছন্দ করে শাশুড়ি হিসেবে, তবে মন খুলে মিশতে পারে না। কোথাও একটা বাধা থাকেই। এত কিছুর মাঝে সেজুতি আজ পর্যন্ত কখনো গ্রামে যায়নি। এই অনুমতি বা সৌভাগ্য তার হয়নি। পরিবারের সবাইকে হাতে গোনা কয়েকবারও দেখেছে। জাহানারা অনর সে কোনোভাবেই সেজুতিকে তার বাড়িতে আসতে দেবে না। এ তার এক অন্যায় আবদার, যার জন্য তার নাতনি দেশ ছেড়েছে, যার জন্য তার নাতনি কান্না করেছে। যে সংসার তার নাতনির হবার কথা ছিল সবই কেটে নিয়েছে ওই মেয়ে। তাকে সে এই জমিদার বাড়িতে আসতে দেবেন না। পরি, মামুনি তোমাকে তাড়াতাড়ি চেঞ্জ করে নিতে বলেছে, দেরি করো না। পরীকে আর পাইকে সুযোগ পেয়েছে, ও এখন পালাতে পারলেই হলো। কিন্তু এই লোকটার মুখোমুখি হতে হবে। যারা পারে জাহানারাকে বোঝাতে, তারা কেমন হাত গুটিয়ে বসে আছে। পরি বুঝি না এমনটা কেন করছে। তার বাবা, বড় বাবা, দাদু, ইয়ান। তবে ও মনে মনে এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সব বিষয় এড়িয়ে চলা পরি এবার বড়দের মতো কাজ করবে। পরি ভাবনাকে মাথা ঝাঁকিয়ে আপাতত বের করে ফেলল। সেজুতির কথায় বিপরীতে ঘাড় হেলিয়ে সায় দিয়ে পা টিপে টিপে চলে গেল তার জন্য আপাতত নির্ধারিত আলিশান রুমটাতে। সফেদ রঙা টপস আর মিষ্টি কালারের স্কার্ট, গলায় ওড়না পেঁচিয়ে নিচে নেমে আসলো পরি। চুলগুলো ভেজা, তাকে দেখে নীরা তাড়া দিলেন। পরিও এতক্ষণে জোরালো ক্ষুধা অনুভব করলো। পায়ে পায়ে এগিয়ে আসলো। মা, এ কি মেয়ে, তুমি তো চুল না শুকিয়ে আইছো, ঠান্ডা লেগে যাবে না তোমার? জুলেখা খালার কথায় নীরা তাকালো পরির পানে। তো রুমে তো হেয়ার ড্রায়ার আছে, চুল শুকিয়ে আসলি না যে? মেজো, আমি পারি না ওটা ব্যবহার করতে। দেখা যাবে আমার চুল সব ওটার মধ্যে চলে গেলে কি হবে তখন? এ কি ছোট বৌমা, এখানে বসে কেন ইরান বাবার পাশে বসো। পরি এবার বড় বড় চোখ করে ওনার দিকে তাকালো। হে কি করলো এই খালা? এই রোবট মানবের সামনে কেন তাকে ছোট বৌমা বলছে? একটু আগে তো ঠিকই মেয়ে বলেছিল। পরি বড় বড় চোখে দৃষ্টি ফেরায় ইয়ানের দিকে।
তার কোনো ভাবান্তর দেখতে পেল না পরি। নিজের মতো খাচ্ছে, তার খাওয়া প্রায় শেষের দিকেই। পরি ধপাস করে সেজুতির পাশে বসে পড়ল। জুলেখা খালাকে আর কিছু বলতে না দিয়ে নিজেই বলল, খালা তাড়াতাড়ি দাও তো, খাবার ক্ষুধা লাগছে। অন্ধকার গগনের বুক চিরে তখনও বৃষ্টির ফোঁটা পড়ছে, তবে ব্যাগ বেশ কমেছে। বড় আলিশান বাড়িটার সামনে যে রাস্তা, সেখানে যানজটের ঘন ঘটা দেখা যায় না কখনো। রাস্তাটা বেশ চওড়া হলেও এখানে শুধু অল্প গাড়ি চলাচল, আর ভোরবেলা মানুষের আনাগোনা বেশি দেখা যায়। তবে একটু দূরেই বড় সড়ক। রাতের খাওয়া দাওয়া শেষ হয়েছে অনেক আগে। পুরি এতক্ষণ নিজের ঘরে ঘাটে ঘেরে বসেছিল। এখন সে গুটি গুটি পায়ে বাহিরে আসলো। যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হলো, সেখানে তো স্বয়ং তার যমরাজ দাঁড়িয়ে আছে। জরাজীর্ণ মন নিয়ে উপস্থিত হলো ইয়ানের দরজার সম্মুখে। মিশ্র অনুভূতিতে সারা অঙ্গে ওর আবেশ ছড়িয়ে পড়ল। কেন যেমন হয়, কল্পনায় ইয়ানকে নিয়ে এত কিছু ভাবে, তার এক অংশ যদি ইয়ান জানতো, তাহলে যে তাকে কি করতো। পরীর এত মিশ্র অনুভূতিকে আবেশ সব ইয়ানের এক ধমকে ঠেলাঠেলি করে পালাবে, তা সে নিজেও জানে। সময়ের সাথে তাল মিলিয়ে পরী ইয়ানকে ভয় পেতে শুরু করেছে। আদৌ কি এটা ভয় নাকি তা পরীর জানা নেই। এত আবেগের ঘন ঘটা থেকেই যে এটা তৈরি হয়েছে তা বলতে পারবে। উফ উফ পড়ি, এখানে দাঁড়িয়ে শুধু ভেবেই যা, ভেতরে আর যাওয়া লাগবে না, মাঝরাত পেরিয়ে যাবে। নিজের ভাবনা থেকে বেরিয়ে নিজেকেই বকতে লাগলো পরি। ওর ধারণার বাহিরে কেউ ভেতর থেকে ওর উপস্থিতি বুঝেছে, গভীরভাবেই বুঝেছে। দিওয়ানে বসে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে দরজার পানে। থুতনিতে তার হাত। পরি নিজেকে সাহস দিয়ে দরজায় টোকা দেওয়ার জন্য হাত উঠায়, দিতে গিয়েও থেমে যায়। নখ কামড়াতে শুরু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ক্ষণকাল সময় পেরোতেই নিজের পেছনে কারোর অস্তিত্ব বুঝে চমকে ওঠে। পেছনে তাকায়, অস্তিত্ব বুঝতে পেরেছে। পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কথা শুনে নয়তো বুঝতো না, ও নিজের ভাবনায় মশগুল থাকতো। জুলেখা খালা আবার ইনি। পরি ফুস করে শ্বাস ছেড়ে নিচু কণ্ঠে বলে, আরে খালা, এভাবে কেউ কথা বলে? ভয় পেলাম তো। তুমি এত রাতে এখানে কি করছো ছোট বৌমা? পুরি অস্বস্তিতে পড়ে গেল। কি একটা অবস্থা! পুরীর মাঝে অস্বস্তি খুব ভালো করে বুঝতে পারলেন জুলেখা খালা। হ্যাঁ হ্যাঁ, আসলে একটু কথা ছিল। আর কি দরকারি? আপনি যান, আমিও ঘুমাতে যাব, কাল কথা বলে নিব। ইরান বাবা ঘরে আছে নাকি? ছোট বৌমা তোমার সাথে বলে কথা কইব। নাও আমি গেলাম তাহলে। উনি আর দাঁড়ালেন না, সেখান থেকে প্রস্থান করলেন। পড়ে পড়ল বিপাকে। তাকে বিপদের মুখে ফেলে দিয়ে গেল মহিলাটা। ওর বিরক্ত লাগলো বেশি। আচ্ছা পাজি মহিলা। দৃষ্টি তুলে ইয়ানের দিকে তাকানোর সাহস হলো না। এভাবে তাকাবে? লোকটা তার দিকেই তাকিয়ে আছে। পরিদৃষ্টি এদিক ওদিক ঘোরালেও কিছু বলতেও পারছে না। না, আর পারা যাচ্ছে না। এখন সাহস না করলে আর বলতে পারবে না। সময় পেরিয়ে যাচ্ছে, কখন না আবার এই লোক ঘরে যেয়ে দরজা আটকে দেয়, যে মুড নিয়ে থাকে সব সময়। আসলে একটা কথা ছিল বলি। পরিস্থিতিতে আসে এমন একটা দিন এর আগেও এসেছিল। ইয়া নরম ব্যবহার করে আবার কঠিন ব্যবহার করেছিল। বলো। সব সময়ের মতো গম্ভীর কণ্ঠ। পরে কিছুক্ষণ সময় নিয়ে করিডোরের দু প্রান্তে একবার তাকিয়ে দেখে নিল কেউ আছে নাকি। তারপর নিচু কণ্ঠে এমন ভাবে বলল যেন ওরা দুজন ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি না শুনতে পায়। সে যদি ভাবিকে নিয়ে আপনি কেন বোঝান না দাদিকে? যারা বোঝালে দাদি মেনে নেবে, তারা কেন বোঝাচ্ছে না? সে যদি ভাবির অধিকার এটা, আমাদের কারোর রাইট নেই তার অধিকার কেড়ে নেয়ার। ইয়ানের থেকে কোনো উত্তর আসলো না। পরি মাথা তুলে তাকালো। সরাসরি ইয়ানের চোখে চোখ পড়তেই হক চোখে গেল। তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল। তুমিও তো বুঝিয়ে এসেছো, মানাতে পারো না নিজের কথা সবাইকে। পরি অবাক হয়ে তাকালো। পর মুহূর্তেই মুখভঙ্গি স্বাভাবিক করলো। এটাই ইয়ানের জানাটা অস্বাভাবিক কিছুই না। এই তো 4-5 দিন আগে পরি নাস্তা বেলা বাড়ি ফিরলো। বাড়িতে আসতে বাড়ির পরিবেশ গুমর ধরা মনে হলে তার কাছে। প্রথম অতটা খেয়াল না করলেও ক্ষণে ক্ষণে সময় যায় আর বুঝতে পারে। কিন্তু কি হয়েছে? রেজার কাছে শুনতেই সে কথা কাটিয়ে দেয়। এক এক করে সবার কাছ থেকে শুনে রজনীর মায়ের কাছ থেকে জানতে পারে সেজুতিকে এবারে আসতে দিবে না। এটা নিয়ে দাদি আবারও রাগারাগি করেছে বেশ। পরিবেশ খোলাটে তাই। পরির রাগ হলো কোন ধরনের কথা? সে কখনো এসব বিষয়ে মাথা ঘামায়নি। কে এলো কে গেল, পারিবারিক বিষয়ে সে সব সময় উদাসীন। তবে এবার চুপ থাকলো না।
এসব কথা কানে আসলেই পাত্তা দেয়নি, কিন্তু এবার বেশি হচ্ছে। সেজুতির দোষটা কোথায়? একসময় তো সব দোষ সেজুতি আর রায়াদের উপর দিয়েছিল, কিন্তু তিতলি তাকে বুঝিয়েছে রায়াতকে সে এখন পছন্দ না করলেও সেজুতির সাথে কখনো এমন তেমন আচরণ করেনি। সত্যি মেয়েটা নিরপরাধ, দোষ তো তার পরিবারেরও আছে। তাহলে সেজুতির অধিকার কেড়ে নেওয়ার তারা কে? কেউ না। পুরি গটগট পায়ে পৌঁছায় রেওয়াজ খানের পুরনো আমলের জিনিসপত্র সাজানো মাঝারি ঘরটায়। দাদি ঘরে পালঙ্কে বসেছিলেন থমথমে মুখে। পরে যে একটা ব্যাতের মুড়া নিয়ে তার সামনে বসে। ঘরে তিনি একাই আছেন। জাহানারা একবার পরীর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেন। আপাতত তিনি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক নন। কি হয়েছে দাদি? পরীর কণ্ঠটায় ঠিক রসকসহীন ছিল। সেভাবে প্রশ্ন করলো জাহানারাকে। তার চোখের দৃষ্টি নিবদ্ধ জাহানারার মুখপানে। চুপ করে আছো কেন? কিছু হয়েছে? কিছু না সেরি, তুই এখন যা। আর শোন, নিজের বরকে সামলায় রাখবি। নিজের বর নিয়ে থাকো, আর আমার বরে কিভাবে সামলাবো আমাকেই দেখতে দাও। জাহানারা বিরক্ত বোধ করলেন। চোখে মুখে তা ফুটে পরীর দিকে তাকালেন। বর যখন খুয়াবি তখন বুঝবি। আমারই ভুল, যদি ছোট থাকতে আমার বড় নাতনির সাথে রায়াদের বিয়া দিয়া দিতাম। অশিক্ষিত নির্বোধের মতো কথা কইবা না দাদি। ভুলে যেও না তোমার স্থান কোথায়। এমন মাইন্ড কিভাবে থাকতে পারে তোমার? তুই যাবি সেরি এইখান থেইকা, আমারে জ্ঞান দিতে আইবি না। অন্যের অধিকার কেড়ে নিতে চাইলে জ্ঞান তো দিতেই হবে দাদি। তুমি কোন বিষয়ে রাগ দেখাচ্ছ? পরী জাহানারার দিকে এগিয়ে তার দুই হাত ধরলো। জাহানারা ঝটকা দিয়ে সরিয়ে দিতে চাইলেও পরী ছাড়ল না। কণ্ঠে নমনীয়তা ঢেলে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।